প্রিয় ভাই ও লিসেনার্স বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনার শো আমি নিয়মিত শুনি, বিশেষ করে রাতে যখন একা থাকি। তখন আপনার ভরাট গলার শব্দগুলো অন্যরকম এক পরিবেশ তৈরি করে। আজ আমি আপনাকে আমার নিজের জীবনের একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। আমি সায়েম। ঘটনাটা অনেক আগের হলেও আজও চোখ বন্ধ করলে, সেই রাতগুলোর কথা মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো ভাই, আমাদের গ্রামটার নাম ছিল চরকান্দি। নদীর পার ঘেঁষা এই গ্রামটা দিনে যতটাই শান্ত, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। শীতকাল তখন শেষের দিকে, প্রকৃতিতে হালকা কুয়াশা আর হিমেল হাওয়া। আমাদের গ্রামে হঠাৎ করেই একটা অস্বস্তি শুরু হলো। গ্রামের মানুষ সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বের হতে চাইতো না। খুব জরুরি কাজ ছাড়া কেউ, একা তো দূরের কথা, 4-5 জন মিলেও লণ্ঠন ছাড়া বের হওয়ার সাহস করতো না। আমার বাবা ইসমাইল শেখ ছিলেন গ্রামের মুরব্বি মানুষ। আমাদের বিশাল পুরনো একতলা বাড়ি, যার সামনে একটা বড় কাচারি ঘর ছিল। সেই কাচারি ঘরেই গ্রামের সব সালিশ দরবার হতো। ঘটনার শুরুটা হয় এক মঙ্গলবার বিকেলে। মা আর আমাদের বাড়ির আরও 2 কাজের মহিলা গিয়েছিলেন নদীর ঘাটে কাপড় ধুতে। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। চারিদিকে একটা গোধূলির লাল আভা। হঠাৎ করে ঘাট থেকে সেই মহিলাদের বুক ফাটা আর্তনাদ শোনা গেল। এমন চিৎকার সচরাচর শোনা যায় না। তারা কাপড় চোপড় সব ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ির উঠানে এসে আছড়ে পড়লেন। বড় চাচি তো ভয়ে কাঁপতে কাঁপতে কথাই বলতে পারছিলেন না। পানি খেয়ে একটু শান্ত হওয়ার পর বললেন, ইসমাইলের বাপ, ঘাটের ওপাশে শ্যাওলা ধরা পুরনো বট গাছটার নিচে একটা লোক দাঁড়িয়েছিল, কিন্তু লোকটার কোনো ছায়া নেই। আর সে যখন আমার দিকে তাকালো, আমি দেখলাম তার চোখের মণি বলতে কিছু নেই, পুরো চোখটাই সাদা। আব্বা এসব শুনে খুব একটা পাত্তা দিলেন না। তিনি ভাবলেন হয়তো ওঝা ফকিরের ভয় দেখাচ্ছে কেউ। কিন্তু ওই রাত থেকেই শুরু হলো আসল উৎপাত। আমাদের গোয়াল ঘরের গরুগুলো মাঝরাতে এমনভাবে চিৎকার শুরু করলো, মনে হচ্ছিল কেউ সেগুলোর জ্যান্ত চামড়া ছিলে ফেলছে। আব্বার আমি টর্চ নিয়ে দৌড়ে গেলাম। গিয়ে দেখি সব শান্ত, কিন্তু গরুর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, আর ওরা ভয়ে থরথর করে কাঁপছে। গোয়াল ঘরের মাটির মেঝেতে আমরা এমন কিছু পায়ের ছাপ দেখলাম, যা মানুষের মতো হলেও আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। গ্রামের মানুষ তখন বলতে শুরু করেছে যে গ্রামের ওপর কোনো অশুভ নজর পড়েছে। ঠিক এই গুমোট পরিস্থিতির মধ্যে আমাদের বাড়িতে আগমন ঘটল এক আগন্তুকের। লোকটা দেখতে বেশ লম্বা, গায়ের রং তামাটে, আর পরনে একটা ধুলোমাখা ছাই রঙের জুব্বা। তার মুখ ভর্তি সাদা কালো মিশেল দাড়ি, আর চোখে এমন এক দীপ্তি যা মানুষের দিকে তাকালে সরাসরি মনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তিনি এসে আমাদের কাচারি ঘরের বারান্দায় চুপচাপ বসলেন। আব্বা বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, কোত্থেকে আসা হয়েছে? কাউকে খুঁজছেন? লোকটা শান্ত গলায় জবাব দিল, আমার নাম মাওলানা কেরামত আলী। আমি ভবঘুরে মানুষ, তবে এই গ্রামে ঢোকার সময়
রাস্তার মোড়ে একটা পাগল ছেলেকে দেখলাম। সে আপন মনে বিড়বিড় করছিল আর মাটির দিকে তাকিয়ে হাসছিল। তাকে দেখে মনে হলো এই গ্রামের বাতাসে লাশের গন্ধ মিশে আছে। তাই কৌতূহলবশত ভেতরে এলাম। কেরামত আলীর কথা শুনে আব্বা একটু থতমত খেয়ে গেলেন, কারণ গত কয়েকদিন ধরে গ্রামের অবস্থা আসলেই তেমন। আব্বা তাকে সম্মানের সাথে কাছারি ঘরে থাকার জায়গা দিলেন। রাতের খাবার খাওয়ার সময় কেরামত আলী হঠাৎ খাওয়া থামিয়ে দিলেন। তিনি জানালার বাইরের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, চৌধুরী সাহেব, আপনাদের এই বাড়ির ঠিক পেছনে যে বিশাল বাঁশঝাড়টা আছে, ওটার নিচে 3 রাত আগে কেউ একজন মারা গেছে। আপনারা কি জানেন? আব্বা অবাক হয়ে বললেন, না তো, আমাদের গ্রামে তো গত 1 মাসে কেউ মারা যায়নি। কেরামত আলী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের চোখে যা পড়ে না তা সব সময় মিথ্যা হয় না। ওই বাঁশঝাড়ে আজ রাতে কেউ একজন যাবে, যাকে আপনারা আর কোনোদিন ফিরে পাবেন না। আজ রাতটা খুব সাবধানে থাকবেন। রাত তখন প্রায় 12টা। কেরামত আলীর কথাগুলো আমাদের মনে বিষের মতো বিঁধছিল। আব্বা লণ্ঠন জ্বালিয়ে সারা বাড়ি পাহারা দিচ্ছিলেন। আমি জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম কুয়াশার মধ্য দিয়ে একটা ঝাপসা অবয়ব বাড়ির পেছনের বাঁশঝাড়ের দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই আমার কলিজা শুকিয়ে গেল। ওটা তো আমাদের গ্রামের সেই পাগল ছেলেটা, কিন্তু সে তো হাঁটাচলা করতে পারতো না। আজ সে একদম সোজা হয়ে কোনো এক অশরীরী টানে সামনের দিকে এগোচ্ছে, আর তার ঠিক পেছনেই ভাসমান অবস্থায় এক দীর্ঘাকায় কালো ছায়া। আমি দেখলাম পাগল ছেলেটা এক পা করে বাঁশঝাড়ের সেই ঘন অন্ধকারের ভেতরে ঢুকে গেল, আর তার ঠিক পেছনে থাকা সেই বিশাল ছায়াটা মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। তখনই মনে হলো সারা বাড়ির তাপমাত্রা এক ধাক্কায় যেন কয়েক ডিগ্রি কমে গেল। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে একটা শক্ত হাতের স্পর্শ পেলাম। ভয়ে লাফিয়ে উঠে পেছনে ফিরতেই দেখি মাওলানা কেরামত আলী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা পুরনো তসবিহ, আর মুখটা কেমন যেন গম্ভীর। তিনি নিচু স্বরে বললেন, খোকা, যা দেখলে তা কাউকে বলো না। ওটা মানুষের দেখার জিনিস না। ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর মনে রাখবে, আজ রাতে জানালার বাইরে থেকে কেউ তোমার নাম ধরে ডাকলেও সাড়া দেবে না। আমি কোনো মতে কাঁপতে কাঁপতে নিজের ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আর আসে? সারা রাত মনে হচ্ছিল কে যেন আমার ঘরের চালের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দে কান ফেটে যাচ্ছিল। ভোরের আজান যখন পড়ল, তখন এক অদ্ভুত শান্তি নেমে এলো গ্রামে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালে উঠতেই সারা গ্রামে শোরগোল পড়ে গেল। সেই পাগল ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মা বাবা পাগলের মতো সারা গ্রাম খুঁজছে। গ্রামবাসী মিলে নদীর ধার, জঙ্গল, এমনকি পুরনো কুয়াগুলো দেখল, কিন্তু কোথাও তার চিহ্ন নেই। শেষমেশ লোকজন গিয়ে জড়ো হলো সেই বাঁশঝাড়ে, যেটার কথা গত রাতে কেরামত আলী বলেছিলেন। আব্বার গ্রামের আরো 10-12 জন লোক দা কুড়াল নিয়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকলো। আমি আর কেরামত আলীও পেছনে ছিলাম। বাঁশঝাড়ের মাঝখানে যেতেই আমরা এমন এক দৃশ্য দেখলাম, যা দেখে উপস্থিত সবার হাত থেকে দা কুড়াল পড়ে গেল। সেখানে কোনো লাশ ছিল না, কিন্তু সেই জায়গার মাটিগুলো এমনভাবে খোঁড়া হয়েছে
যেন কেউ নখ দিয়ে খুঁড়ে বিশাল একটা গর্ত করেছে, আর সেই গর্তের চারপাশে ছড়িয়ে আছে ছাগলের টাটকা রক্ত আর কিছু কালো হাড়। কেরামত আলী গর্তটার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মাটির গন্ধ শুকে তিনি এক অদ্ভুত শব্দ করলেন। তারপর আব্বার দিকে তাকিয়ে বললেন, চৌধুরী সাহেব, সময় ঘনিয়ে আসছে। এই মাটিতে যেটা দাফন করা হয়েছিল সেটা এখন মুক্ত। ওটা রক্তের খোঁজ করছে। পাগলটাকে পাবেন না, ওটা এখন তাদের দখলে। গ্রামের মাতব্বর হাশেম চাচা রেগে গিয়ে বললেন, কি আবোল তাবোল বকছেন? মানুষ গায়েব হয়ে গেছে আর আপনি রক্তের ভয় দেখাচ্ছেন? পুলিশে খবর দেব আমরা। কেরামত আলী শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, পুলিশের সাধ্য নেই ওই শক্তির টুটি চেপে ধরে। আজ সূর্যাস্তের আগে যদি আপনারা গ্রাম বন্ধ না করেন, তবে কাল সকালে গর্তে অন্য কারো নাম লেখা থাকবে। গ্রামবাসী শুরুতে তার কথা হেসেই উড়িয়ে দিল। তারা ভাবল এসব হয়তো কোনো বুজরুকি, কিন্তু দুপুরের পর থেকেই প্রকৃতি কেমন যেন বৈরী হয়ে উঠল। আকাশে কোনো মেঘ নেই, অথচ একটা তামাটে রং ধরল চারিদিকে। পাখিরা কিচিরমিচির করে নীল আকাশ ছেড়ে যে যেখানে পারছে লুকোচ্ছে। এমনকি আমাদের বাড়ির পোষা কুকুরটাও লেজ গুটিয়ে খাটের নিচে গিয়ে ঢুকেছে। শত ডাকলেও বের হচ্ছে না। আব্বা একটু ঘাবড়ে গিয়ে কেরামত আলীকে জিজ্ঞেস করলেন, হুজুর, গ্রাম বন্ধ করা মানে কি? আমাদের কি করতে হবে? কেরামত আলী বললেন, আজ মাগরিবের আজানের ঠিক আগে গ্রামের চারপাশে 4টি প্রবেশপথে 4টি লোহার পেরেক পুঁততে হবে, যা আমি নিজে দোয়া পড়ে দেব। আর আজ রাতে কেউ তার ঘরের দরজা খুলবে না। এমনকি যদি বাইরের লোক মরেও যায় তবুও না। মনে রাখবেন, আজ রাতটা হবে আহ্বানের রাত। মাগরিবের সময় হলো। পুরো গ্রামে এক ভয়াবহ থমথমে ভাব। রহমত আলী সাহেব নিজে গিয়ে 4 কোণায় সেই পেরেকগুলো পুঁতে এলেন। আমরা সবাই ঘরের ভিতর ঢুকে পড়লাম। আব্বা সদর দরজায় বড় বড় 3টি তালা লাগালেন। জানালার কপাটগুলো শক্ত করে আটকে দেওয়া হলো। হারিকেনের অল্প আলোয় আমরা সবাই গোল হয়ে বসে তসবিহ পড়ছি। রাত যখন আনুমানিক 11টা, হঠাৎ করে আমাদের সদর দরজায় একটা ধপাস করে শব্দ হলো। মনে হলো কেউ ভারী কিছু নিয়ে দরজায় আছাড় মারছে। তারপরেই শুরু হলো সেই কাণ্ড। আমার মা, যে তখন জায়নামাজে বসেছিলেন, হঠাৎ করে থমকে গেলেন। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠটা একদম হুবহু আমার বড় ভাইয়ের মতো, যে শহরে পড়াশোনা করে। মা, ও মা, দরজা খোলো, আমি শহর থেকে চলে এসেছি, অনেক বৃষ্টি হচ্ছে মা, দরজা খোলো। মা পাগলের মতো দরজার দিকে দৌড়ে যেতে চাইলেন। আমার খোকা এসেছে, ও ইসমাইলের বাপ, দরজা খোলো, ছেলেটা ভিজছে। আব্বা মাকে জড়িয়ে ধরে টেনে রাখলেন, কারণ আমরা জানতাম বড় ভাই পরশুদিন ফোন করেছিল, তার আসার কথা আরও 10 দিন পর। তাছাড়া বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না, একদম খটখটে শুকনো রাত, কিন্তু দরজার ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। বড় ভাইয়ের সেই পরিচিত কণ্ঠ। ঠিক তখনই কাছেরই ঘর থেকে মাওলানা কেরামত আলীর কণ্ঠস্বর ভেসে এলো। তিনি জোরে জোরে কোনো একটা কালাম পড়ছেন, আর সাথে সাথে বাড়ির চারপাশে এমন এক চিৎকার শুরু হলো যা কোনো মানুষের হতে পারে না। মনে হলো শত শত মানুষ একসাথে আর্তনাদ করছে, আর বাড়ির চালের ওপর টুপ টুপ করে কিছু একটা পড়ার শব্দ হচ্ছে। বৃষ্টির শব্দ না, যেন ওপর থেকে কেউ কাঁচা মাংসের টুকরো ফেলছে। আমি সাহসে ভর করে জানালার একটা ফুটো দিয়ে বাইরের দিকে তাকালাম। উঠোনের সেই আম গাছটার নিচে আমি যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল।
বড় ভাই সেখানে দাঁড়িয়ে নেই। সেখানে দাঁড়িয়ে আছে 7 ফুট লম্বা এক বীভৎস অবয়ব, যার শরীর ভর্তি লম্বা লম্বা পশম, আর তার হাতে ধরে আছে সেই নিখোঁজ হওয়া পাগল ছেলেটার একটা পা। সেই অবয়বটা বড় ভাইয়ের গলায় আমাদের ডাকছে আর দাঁত বের করে হাসছে। তার চোখের জায়গায় শুধু দুটো আগুনের গোলার মতো লাল আলো জ্বলছে। কেরামত আলীর পড়ার আওয়াজ আরও বাড়ল। হঠাৎ সেই দানবটা জানালার দিকে ফিরে তাকালো। জানালার ফুটো দিয়ে যখন আমি সেই বীভৎস দৃশ্যটা দেখলাম, আমার শরীর যেন পাথরের মতো জমে গেল। সেই 7 ফুট লম্বা অবয়বটা, যার হাতে পাগল ছেলেটার ছিন্ন ভিন্ন পা, সে এক দৃষ্টিতে আমার জানালার দিকে তাকিয়েছিল। তার চোখের সেই রক্তবর্ণ লাল আলো যেন সরাসরি আমার আত্মার ভেতরে ঢুকে যাচ্ছিল। হঠাৎ সে তার মুখটা হা করল। কোনো শব্দ নেই, কিন্তু তার সেই ধারালো দাঁতগুলো চাঁদের আলোয় ঝিকমিক করে উঠল। মা তখনও দরজার ওপাশে বড় ভাইয়ের গলার সেই নকল আর্তনাদ শুনে ডুকরে কাঁদছেন। আব্বা শক্ত করে মাকে ধরে রেখেছেন। ঠিক তখনই কাচারি ঘর থেকে মাওলানা কেরামত আলীর গলার স্বর সপ্তমে চড়ল। তিনি খুব দ্রুত সুরে কোনো একটা দোয়া পড়ছিলেন। হঠাৎ করেই উঠোনের সেই লম্বা দানবটা এক অমানুষিক চিৎকার দিয়ে পেছনের বাঁশঝাড়ের দিকে দৌড় দিল। আর দৌড়ানোর ভঙ্গিটা ছিল অদ্ভুত। ঠিক মানুষের মতো না, অনেকটা পশুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে সে চোখের পলকে অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ির চালের ওপর যে মাংসের টুকরো পড়ার মতো শব্দ হচ্ছিল, সেগুলো হঠাৎ থেমে গেল। চারপাশটা একদম নিঝুম হয়ে গেল, কিন্তু এই নিস্তব্ধতা ছিল আরো বেশি ভয়াবহ। কিছুক্ষণ পর কাচারি ঘর থেকে কেরামত আলী সাহেব বারান্দায় এসে দাঁড়ালেন। তার হাতে জ্বলন্ত একটা লণ্ঠন। তিনি জোরে হাঁক দিলেন, চৌধুরী সাহেব, দরজা খোলেন। আপদ আপাতত গ্রামের সীমানার বাইরে গেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। আব্বা ভয়ে ভয়ে সদর দরজার তালাগুলো খুললেন। আমরা সবাই যখন উঠোনে বের হলাম, দেখলাম উঠোনের ঘাসের ওপর চাপ চাপ রক্ত পড়ে আছে, আর সেই আম গাছটার নিচে পড়ে আছে পাগল ছেলেটার সেই ছেঁড়া জামাটা। কেরামত আলী সাহেব লণ্ঠন উঁচিয়ে চারপাশটা দেখলেন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বললেন, চৌধুরী সাহেব, এটা কোনো সাধারণ জিন বা ভূত না, একে বলা হয় রক্ত পিশাচ। বহু বছর আগে গ্রামের মাটিতে হয়তো কাউকে অন্যায়ভাবে মারা হয়েছিল, কিংবা কোনো তান্ত্রিক এখানে অশুভ সাধনা করেছিল। সেই পাগল ছেলেটার রক্ত দিয়ে ওটা এখন জাগ্রত হয়েছে। ওটা আপনাদের বাড়ির ভেতরে ঢোকার জন্য আপনার প্রিয়জনের গলা নকল করছে। আব্বা কাঁপা কাঁপা গলায় বললেন, হুজুর, এখন উপায় কি? ওটা তো আবার ফিরে আসবে। কেরামত আলী সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ রাতে ওটা আর আসবে না, কারণ আমি গ্রামের চারপাশে যে লোহার পেরেক পুঁতেছি, ওটা সেগুলো পার হতে পারবে না। কিন্তু একটা সমস্যা আছে, ওটা এখন গ্রামের বাইরের কাউকে টার্গেট করবে। আমাদের এখনই বের হতে হবে। গ্রামের শেষ মাথায় যে পুরনো গঞ্জের হাট আছে, সেখানে যাওয়ার রাস্তাটা পাহারা দিতে হবে। আব্বা রাজি হলেন না। এই অবস্থায় বাইরে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। কিন্তু কেরামত আলী বললেন, যদি আজ রাতে আমরা ওর উৎস খুঁজে বের না করি, তবে কাল সূর্য ডোবার পর ওটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তখন আমার এই লোহার পেরকও ওকে ঠেকাতে পারবে না। শেষ পর্যন্ত আব্বা, আমি আর গ্রামের সাহসী আরও 3-4 জন জোয়ান ছেলে মিলে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের সবার হাতে ছিল লম্বা লাঠি, দা আর শক্তিশালী টর্চ লাইট।
কেরামত আলী সাহেব সবার সামনে হাঁটছেন। তার হাতে সেই তসবি আর একটা ছোট মাটির পাত্রে কিছু পানি। আমরা যখন গ্রামের মেঠো পথ ধরে গঞ্জের হাটের দিকে এগোচ্ছি, কুয়াশাটা তখন এতই ঘন যে সামনের 5 হাত পথও দেখা যাচ্ছিল না। টর্চের আলো কুয়াশায় বাধা পেয়ে আবার ফিরে আসছিল। হঠাৎ করে আমাদের পেছনের দিক থেকে একটা খসখস শব্দ শোনা গেল। সবাই একসাথে পেছনে টর্চ মারলাম, কিন্তু কিছুই নেই, শুধু বাতাসের শোঁ শব্দ। হাটখোলা বাজারের কাছাকাছি পৌঁছাতেই আমাদের নাকে একটা পচা লাশের গন্ধ এলো। এত তীব্র গন্ধ যে আমাদের বমি হওয়ার উপক্রম। বাজারের মাঝখানে একটা বিশাল বটগাছ ছিল, যেটাকে সবাই অপয়া মনে করত। সেই গাছের নিচে পৌঁছাতেই কেরামত আলী সাহেব হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বললেন, সবাই স্থির হয়ে দাঁড়ান, কেউ 1 ইঞ্চিও নড়বেন না। আমরা সবাই স্থির হয়ে গেলাম। হঠাৎ দেখলাম বটগাছের ডাল থেকে কিছু একটা ঝুলছে। টর্চের আলো ফেলতেই আমাদের কলিজা শুকিয়ে গেল। বাজারের পাহারাদার বুড়ো কাশেম চাচার দেহটা উল্টো করে ঝোলানো, তার পুরো শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কাশেম চাচার সেই ঝুলে থাকা লাশের সামনে বসে সেই পাগল ছেলেটা কাঁচা মাংস খাচ্ছে। কিন্তু ছেলেটার দিকে তাকাতেই আমার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ওটা পাগল ছেলেটা ছিল না। ওর শরীরটা মানুষের হলেও মুখটা হয়ে গেছে অনেকটা শেয়ালের মতো, আর তার কানগুলো অস্বাভাবিক বড়। সে আমাদের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। কেরামত আলী সাহেব তার মাটির পাত্র থেকে পানি ছিটিয়ে দিলেন ছেলেটার দিকে। সাথে সাথে সেখানে একটা ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো, আর সেই বীভৎস সত্তাটা বিকট শব্দে চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার শেষ হওয়ার আগেই বাজারের চারপাশের অন্ধকার থেকে আরও অনেকগুলো লাল চোখ জ্বলে উঠল। আমরা একা নই, আমাদের চারপাশ এখন সেই অশরীরী শক্তিতে ঘেরাও হয়ে গেছে। বাজারের সেই নিস্তব্ধ অন্ধকার যখন আমাদের চারপাশ থেকে শত শত লাল চোখে ঘিরে ফেলল, তখন আমাদের অবস্থা এমন যে হাত পা অবশ হয়ে আসছে। টর্চের আলো যেদিকেই ফেলছি, দেখছি কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা নড়াচড়া করছে। ওগুলো কি মানুষ নাকি অন্য কিছু? কাশেম চাচার সেই ঝুলন্ত লাশের নিচ থেকে সেই বীভৎস হয়ে যাওয়া পাগল ছেলেটা হঠাৎ করে এক অদ্ভুত ভঙ্গিতে লাফ দিয়ে বটগাছের ডালে উঠে গেল। তার নড়াচড়া একদম পশুর মতো। কেরামত আলী সাহেব তখন খুব শান্ত। তিনি তার ঝোলা থেকে কিছু সরিষা বের করে বিড়বিড় করে কি যেন পড়ে আমাদের চারপাশ দিয়ে ছিটিয়ে দিলেন। তারপর চড়া গলায় বললেন, কেউ এই বৃত্তের বাইরে পা দেবেন না। ওরা আপনাদের মনের ভয়টাকে ব্যবহার করে ভেতরে ঢোকার চেষ্টা করবে। চোখ বন্ধ রাখুন আর শুধু সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। কিন্তু চোখ বন্ধ রাখা কি আর সম্ভব? ঠিক তখনই আমাদের ডান পাশ থেকে হাশেম চাচার গলার আওয়াজ পাওয়া গেল, যিনি আমাদের সাথে গ্রাম থেকেই এসেছিলেন। কিন্তু অবাক হয়ে দেখি হাশেম চাচা তো আমার ঠিক পাশেই দাঁড়িয়ে কাঁপছেন। তাহলে ও পাশে কে? অন্ধকার থেকে সেই হুবহু গলাটা ভেসে এলো, ওরে বাবারে, আমাকে নিয়ে গেল, বাঁচাও আমাকে। হাশেম চাচা চমকে উঠে টর্চ মারলেন সেদিকে। টর্চের আলোয় দেখা গেল কুয়াশার ভেতরে হাশেম চাচার মতোই দেখতে একজন মানুষকে কে যেন টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। হাশেম চাচা হিতাহিত জ্ঞান হারিয়ে ওটা তো আমি বলে সে বৃত্তের বাইরে দৌড় দিতে চাইলেন। কেরামত আলী সাহেব বিদ্যুৎ গতিতে তার হাত চেপে ধরলেন। চাচা, ওদিকে তাকাবেন না,
ওটা ছায়া মায়া, ওটা আপনাকে বাইরে নেওয়ার ফাঁদ। কেরামত আলীর হুঙ্কারে হাসেম চাচা থমকে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে বটগাছের ওপর থেকে একটা বিকট অট্টহাসি ভেসে এলো। সেই হাসিটা ছিল এতই তীক্ষ্ণ যে আমাদের কান দিয়ে মনে হচ্ছিল রক্ত বের হয়ে যাবে। তাকিয়ে দেখি সেই পাগল ছেলেটা বা তার ভেতরে থাকা সেই অপশক্তিটা গাছের ডালে বসে আমাদের দিকে তাকিয়ে জিভ বের করে চাটছে। তার জিভটা ছিল প্রায় 1 ফুট লম্বা এবং কুচকুচে কালো। কেরামত আলী সাহেব এবার হাতের মাটির পাত্র থেকে সেই পড়া পানিটা জোরে বাতাসের দিকে ছিটিয়ে দিলেন এবং হাতে থাকা তসবিটা আকাশের দিকে তুলে ধরলেন। সাথে সাথে বাজারের সেই পুরনো টিনের চালগুলোতে যেন বৃষ্টির মতো পাথর পড়ার শব্দ শুরু হলো। চারপাশের সেই লাল চোখগুলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তাদের গর্জন কমছিল না। কেরামত আলী সাহেব নিচু স্বরে আব্বাকে বললেন, চৌধুরী সাহেব, এই এলাকাটা অভিশপ্ত হয়ে গেছে। এখানে কোনো এক তান্ত্রিক তার নিজের ক্ষমতা বাড়ানোর জন্য নরবলি দিয়েছিল অনেক আগে। কাশেম চাচার রক্ত দিয়ে সেই চক্র এখন পূর্ণ হয়েছে। আমাদের এখনই এই বটগাছের গোড়ায় যেটা পুঁতে রাখা আছে সেটা ধ্বংস করতে হবে, না হলে ভোরের আলো ফোটার আগেই আমরা সবাই এখানে শেষ হয়ে যাব। আব্বা কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না হুজুর। কেরামত আলী সাহেব আমাকে নির্দেশ দিলেন, খোকা, তোমার টর্চটা ওই বটগাছের গোড়ার ঠিক বাম দিকের শিকড়টার ওপর ফেলো। আমি টর্চ ধরলাম, দেখলাম শিকড়ের নিচে একটা মাটির হাঁড়ি আধা পুরো অবস্থায় পুঁতে রাখা। কেরামত আলী সাহেব হাশেম চাচাকে বললেন, দা দিয়ে ওই শিকড়টা কাটতে। হাশেম চাচা ভয়ে ভয়ে এগিয়ে যেই না কোপ দিয়েছেন, অমনি সেই মাটির নিচ থেকে মানুষের কান্নার মতো একটা আওয়াজ এলো। মনে হলো মাটিটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। আর সাথে সাথে উপর থেকে সেই পাগল ছেলেটা বাঘের মতো গর্জন দিয়ে আমাদের বৃত্তের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। কেরামত আলী সাহেব দ্রুত তার হাতের লাঠিটা দিয়ে মাটিতে এক বিশাল আঘাত করলেন। একটা নীল রঙের আগুনের ঝিলিক খেলে গেল পুরো বাজার জুড়ে। সেই দানবীয় সত্তাটা বাতাসের ঝাপটায় ছিটকে গিয়ে দূরে পড়ল। হাশেম চাচা ততক্ষণে জান প্রাণ দিয়ে কোপ মেরে শিকড়টা আলগা করে ফেলেছেন। শিকড় সরানোর পর যা দেখা গেল তা দেখে আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। মাটির হাড়ির ভেতর একটা সদ্যজাত শিশুর মাথার খুলি, কিছু নখ আর একটা পুরনো তামাটে কাগজ রাখা ছিল, যা রক্তে ভেজা। কেরামত আলী সাহেব কোনো দেরি না করে তার ঝোলা থেকে একটা ছোট শিশি বের করে সেই হাড়ির ভেতর কিছু তরল ঢেলে দিলেন। তারপর একটা দিয়াশলাই জ্বালিয়ে তার ভেতরে ফেললেন। মুহূর্তের মধ্যে নীল রঙের এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হলো। আর সেই আগুনের শিখা যত ওপরে উঠতে লাগলো, চারপাশের সেই ছায়াগুলো আর লাল চোখগুলো তত বেশি বীভৎসভাবে চিৎকার করতে শুরু করলো। মনে হলো পুরো আকাশটা ভেঙে পড়বে আমাদের ওপর। সেই পাগল ছেলেটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো আর তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। কিন্তু ঠিক যখন আমরা ভাবলাম বিপদ শেষ, তখনই বাজারের সেই মিনার থেকে এক দীর্ঘাকার ছায়া নেমে এলো। তার অবয়বটা কুয়াশার চেয়েও ঘন কালো। সে ধীর পায়ে আগুনের দিকে এগিয়ে আসছে, আর তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। কেরামত আলী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, পিশাচ রাজ, ও তো এত তাড়াতাড়ি আসার কথা না। চৌধুরী সাহেব, সবাই আমার পেছনে আসুন, ও এই আগুনের বৃত্ত ভাঙার চেষ্টা করবে। সেই কালো ছায়াটা যখন আগুনের ঠিক সামনে এসে দাঁড়ালো, তখন চারিদিকের তাপমাত্রা এত বেশি বেড়ে গেল যে আমাদের মনে হচ্ছিল গায়ের চামড়া পুড়ে যাচ্ছে।
সেই ছায়াটার কোনো মুখ ছিল না, শুধু অন্ধকারের একটা পিণ্ড। সে তার দীর্ঘ হাতটা বাড়ালো সেই হাঁড়ির দিকে। কেরামত আলী সাহেব তার হাতের তসবিটা ছিঁড়ে ফেললেন এবং প্রতিটি দানা আগুনের দিকে ছুঁড়ে মারতে লাগলেন। প্রতিটা দানা যখন সেই কালো ছায়ার গায়ে লাগছিল, তখন মনে হচ্ছিল কোনো বিস্ফোরণ ঘটছে। কিন্তু সেই ছায়াটা থামছিল না। হঠাৎ সেই ছায়াটা মানুষের গলায় কথা বলে উঠল। সেই গলাটা ছিল আমার নিজের বাবার মতো। সে বলল, কেরামত, তুই অনেক দূর থেকে এসেছিস, কিন্তু এই মাটির ঋণ তোকে শোধ করতে হবে। কেরামত আলী সাহেব গর্জে উঠলেন, তোর সাথে আমার বোঝাপড়া বহু বছরের, আজ তুই শেষ হয়ে যাবি। কেরামত আলী সাহেবের সেই হুঙ্কার আর বাবার গলার স্বরে কথা বলা সেই বীভৎস কালো ছায়াটার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের তখন প্রাণ ওষ্ঠাগত। আগুনের নীল শিখাটা দাউ দাউ করে জ্বলছে, আর সেই পিশাচরাজ নামক ছায়াটা যখন আমার আব্বার হুবহু গলায় কথা বলে উঠল, তখন আমি দেখলাম পাশেই দাঁড়িয়ে থাকা আমার আসল আব্বা থরথর করে কাঁপছেন। মানুষের নিজের গলার স্বর যখন নিজেরই সামনে কোনো এক অশুভ শক্তির মুখ থেকে বের হয়, তখন তার মানসিক অবস্থা কী হতে পারে সেটা বলে বোঝানো সম্ভব না। কেরামত আলী সাহেব তখন 2 হাত বাড়িয়ে আমাদের আড়াল করে রেখেছেন। তিনি তার তসবি ছিঁড়ে দানাগুলো আগুনের দিকে ছুঁড়ছিলেন, আর প্রতিটা দানা সেই কুচকুচে কালো ছায়াটার গায়ে লাগার সাথে সাথে মনে হচ্ছিল কোনো জ্বলন্ত লোহা পানিতে পড়ার মতো শব্দ হচ্ছে। সেই ছায়াটার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু সে 1 ইঞ্চিও পিছপা হচ্ছিল না। হঠাৎ সেই অন্ধকার অবয়বটা তার দীর্ঘ হাতটা বাতাসে নাড়া দিল। সাথে সাথে বাজারের চারপাশের জঙ্গল থেকে এক ঝাঁক কালপুরুষের মতো ছায়া ধেয়ে এলো আমাদের দিকে। ওগুলো সরাসরি আক্রমণ করছিল না, বরং আমাদের চারপাশ দিয়ে এত জোরে ঘুরতে শুরু করলো যে একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হলো। ধুলোবালি আর পচা গন্ধের ঝাপটায় আমাদের চোখ মেলতে কষ্ট হচ্ছিল। কেরামত আলী সাহেব বুঝতে পারলেন সময় ফুরিয়ে আসছে। তিনি হাশেম চাচাকে চিৎকার করে বললেন, চাচা, ওই হাড়ির ভেতরে রাখা সেই তামাটে কাগজটা কোনো মতে বের করে আনুন। ওটা এই অপশক্তির মূল নকশা। ওটা পোড়াতে না পারলে এই পিশাচরাজকে থামানো যাবে না। কিন্তু হাশেম চাচা ভয়ে তখন কুঁকড়ে গেছেন। আগুনের শিখাটা এতই উত্তপ্ত ছিল যে কাছে যাওয়ার সাহস কারো হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আমি না ভেবেই একটা কাজ করে বসলাম। আমি জানতাম না আমার ভেতরে তখন কিসের শক্তি কাজ করছিল। আমি কেরামত আলী সাহেবের বৃত্ত থেকে এক লাফে বেরিয়ে সেই আগুনের কুণ্ডের কাছে চলে গেলাম। সাহেব, ফিরে আয়! আব্বার আর্তনাদ আমার কানে পৌঁছালো, কিন্তু আমি তখন অন্য এক ঘোরের মধ্যে। আগুনের লেলিহান শিখা আমার মুখের খুব কাছে, কিন্তু আমি অনুভব করলাম কেরামত আলী সাহেবের সেই পড়া পানির ছিটা হয়তো আমার শরীরে এক অদৃশ্য বর্ম তৈরি করে রেখেছে। আমি জ্বলন্ত সেই হাড়ির ভেতর হাত ঢুকিয়ে দিলাম। আশ্চর্যের বিষয়, আমার হাত পড়ল না, শুধু একটা তীব্র গরম অনুভব করলাম। আমি সেই তামাটে কাগজটা মুঠো করে ধরে বাইরে টেনে আনলাম। আমি কাগজটা হাতে নেওয়া মাত্রই বাজারের সেই ঘূর্ণিঝড়টা থেমে গেল। সেই পিশাচরাজ নামক ছায়াটা এক আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল। সে আমার দিকে ধেয়ে আসতে চাইল, কিন্তু কেরামত আলী সাহেব দ্রুত আমার সামনে এসে তার হাতের লাঠিটা মাটিতে পুঁতে দিলেন। তিনি চিৎকার করে বললেন, সাহেব, কাগজটা সরাসরি আগুনের নীল অংশে ফেলে দাও, দ্রুত! আমি কাগজটা আগুনের একদম মাঝখানে ছুঁড়ে মারলাম। যেই না কাগজটা আগুনের সংস্পর্শে এলো, অমনি চারিদিকের পরিবেশ থেকে সমস্ত শব্দ হারিয়ে গেল। একটা গভীর নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে সেই মাটির হাঁড়িটা প্রচণ্ড শব্দে ফেটে গেল। সেখান থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হয়ে আকাশের দিকে উঠে গেল।
আর সেই 7 ফুট লম্বা কালো ছায়াটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। কিন্তু মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সেই ছায়াটা আমার চোখের দিকে তাকালো। আমি দেখলাম তার সেই অবয়বের ভেতরে কোনো মুখ ছিল না ঠিকই, কিন্তু দুটো আগুনের গোলার মতো চোখ আমার চোখের ওপর স্থির হয়ে রইল। এক অদ্ভুত শীতল কণ্ঠ আমার মনের ভেতরে প্রতিধ্বনিত হলো, শেষ নয়, শোধ হবে তোর রক্তে। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি আমাদের বাড়ির কাচারি ঘরে শুয়ে আছি। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। আমার পাশে আব্বা আর মা বসে আছেন। মা কাঁদছেন। আমাকে চোখ মেলতে দেখে আব্বা পরম মমতায় আমার মাথায় হাত রাখলেন। আমি অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলাম, কেরামত আলী সাহেব কোথায়? আব্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি আজ ভোরের আলো ফোটার আগেই চলে গেছেন। যাওয়ার সময় তোর জন্য এই তাবিজটা দিয়ে গেছেন, আর বলেছেন এটা যেন কোনোদিন তোর শরীর থেকে আলাদা না হয়। আমি দেখলাম আমার ডান হাতে একটা কালো সুতো দিয়ে বাঁধা রূপোর ছোট একটা তাবিজ। গ্রামটা এখন একদম শান্ত। সেই গঞ্জের হাটের বটগাছটা রাতারাতি মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্রামের মানুষ সেই নিখোঁজ পাগল ছেলেটার সন্ধান আর পায়নি, কিন্তু কাশেম চাচার লাশটা উদ্ধার করা হয়েছে। পুলিশ এসেছে, অনেক তদন্ত হয়েছে, কিন্তু কেউ জানে না ওই রাতে আসলে কি ঘটেছিল। আব্বা আমাকে বললেন, সায়েম, কাল রাতের কথা তুই ভুলেও কাউকে বলবি না, লোকে তোকে পাগল ভাববে। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার মনে একটা খটকা রয়ে গেল। কেরামত আলী সাহেব এত তাড়াহুড়ো করে কেন চলে গেলেন? আর সেই ছায়াটা যাওয়ার আগে আমাকে যা বলেছিল তার মানেই বা কি? বিকেলের দিকে আমি যখন একা উঠোনে বসে, হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির পেছনের সেই বাঁশঝাড়ের দিকে। সেখানে এখনো একটা অদ্ভুত আধার জমে আছে। যদিও চারিদিকে কড়া রোদ, আমার কেন জানি মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ একজন আমাকে লক্ষ্য করছে। আমি আমার হাতের তাবিজটা শক্ত করে ধরলাম। ঠিক সেই সময় গ্রামের এক ছোট ছেলে দৌড়ে এসে খবর দিল, সাইম ভাই, কবরস্থানের পাশের পুরনো জমিদার বাড়ির জানালায় নাকি সেই পাগল ছেলেটাকে দেখা গেছে। আমার বুকটা ধক করে উঠল। ছোট ছেলেটার মুখে যখন শুনলাম পাগল ছেলেটাকে জমিদার বাড়িতে দেখা গেছে, আমার সারা শরীরে একটা কাঁটা দিয়ে উঠল। জমিদার বাড়িটা কবরস্থানের একদম কোল ঘেঁষে। লোকমুখে শোনা যায় ওই বাড়ির শেষ জমিদার কোনো এক নিষিদ্ধ সাধনা করতে গিয়ে সপরিবারে ধ্বংস হয়েছিলেন। সেই থেকে বাড়িটা পরিত্যক্ত। দিনের বেলাতেও কেউ ওটার ছায়া মারায় না। আমি আর স্থির থাকতে পারলাম না। যদিও আব্বা মানা করেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল কেরামত আলী সাহেব কেন চলে গেলেন, আর সেই কালো ছায়াটা কেন আমাকে লক্ষ্য করে ওসব বলল। তার উত্তর ওখানেই আছে। আমি আমার হাতের সেই রূপোর তাবিজটা একবার শক্ত করে চেপে ধরে দৌড় দিলাম কবরস্থানের দিকে। আমার সাথে গ্রামের আরও কয়েকজন সাহসী ছেলে জুটে গেল, যাদের হাতে ছিল টর্চ আর লাঠি। আমরা যখন সেই পুরনো জমিদার বাড়ির সামনে পৌঁছালাম, তখন সূর্য ডুবুডুবু। গোধূলির সেই ম্লান আলোয় বিশাল বাড়িটাকে মনে হচ্ছিল কোনো এক প্রাচীন দানব মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। জানালার শিকগুলো মরচে ধরা, আর দেওয়াল ফেটে বিশালাকার অশ্বত্থ গাছ বেরিয়েছে। ঠিক দোতলার সেই ভাঙা জানালাটার দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। কুয়াশাচ্ছন্ন সেই জানালার ওপাশে আবছা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পরনে সেই পাগল ছেলেটার ছেঁড়া জামা। সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চাহনিটা মানুষের মতো না। মনে হচ্ছে কোনো নির্জীব পুতুলকে কেউ ওখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি চিৎকার করে ডাকলাম, এই, কে ওখানে? নিচে নেমে আয়।
কোনো জবাব নেই। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো। হাসিটা পাগল ছেলেটার না, ওটা ছিল একটা মেয়ের কণ্ঠস্বর। অথচ ওই জনমানবহীন বাড়িতে কোনো মেয়ে থাকার কথা নয়। আমরা 4-5 জন মিলে সাহস ভর করে সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দরজাটা খোলার সাথে সাথে এক ভ্যাপসা ধুলো আর চামচিকার গন্ধ আমাদের নাকে লাগলো। ভেতরের হলরুমটা অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখলাম ধুলোর আস্তরণের ওপর টাটকা কিছু পায়ের ছাপ। পায়ের ছাপগুলো অদ্ভুত, মনে হচ্ছে কেউ শুধু আঙুলের ওপর ভর দিয়ে হেঁটে গেছে। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপে কাঠের সিঁড়িগুলো ক্যাচ ক্যাচ শব্দে জানান দিচ্ছিল আমাদের উপস্থিতির কথা। দোতলার সেই নির্দিষ্ট ঘরটার সামনে গিয়ে আমরা থমকে দাঁড়ালাম। ঘরটা ভেতর থেকে বন্ধ। আমি ধাক্কা দিতেই হুড়মুড় করে দরজাটা খুলে গেল। কিন্তু ঘরে ঢুকে আমাদের টর্চের আলোয় যা দেখলাম তাতে আমাদের সবার চিৎকার আটকে গেল। ঘরের মাঝখানে সেই পাগল ছেলেটা মেঝেতে পড়ে আছে, কিন্তু সে একা নয়। তার শরীরের ওপর বসে আছে এক বীভৎস চেহারার বৃদ্ধা, যার চুলগুলো হাঁটু পর্যন্ত লম্বা আর সাদা। সেই বৃদ্ধা পাগল ছেলেটার বুকের ওপর নখ দিয়ে কি যেন লিখছে। আমাদের দেখে সে মুখ ঘোরালো। তার মুখ বলতে কিছু নেই, পুরোটা পুড়ে যাওয়া চামড়ার মতো কুঁচকানো, আর চোখের জায়গায় শুধু দুটো গর্ত। সে এক অমানুষিক গলায় গর্জে উঠল, কেরামত চলে গেছে, কিন্তু ওর পাপ এই রক্তে মিশে আছে। তোকে শেষ না করা পর্যন্ত আমার মুক্তি নেই। বুঝতে পারলাম কেরামত আলী সাহেব এই অপশক্তির সাথে কোনো এক অতীতে জড়িয়েছিলেন। হয়তো তিনি এটা পুরোপুরি শেষ করতে পারেননি বলেই চলে গেছেন। বৃদ্ধা আমার দিকে লাফিয়ে আসতে চাইল, কিন্তু আমার হাতের সেই তাবিজটা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল। একটা উজ্জ্বল নীল আভা বের হতে লাগলো সেই তাবিজ থেকে। বৃদ্ধা সেই আলোর স্পর্শে আসতেই যন্ত্রণায় চিৎকার করে পেছনে ছিটকে পড়ল। ঠিক তখনই জানালার বাইরে থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কেরামত আলী সাহেবের কণ্ঠ। সায়েম, ভয় পেও না, তাবিজে রাখা শেষ দানাটা আগুনের দিকে ছুঁড়ে মারো। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে আমার মনের ভেতর সাহস ফিরে এলো। আমি তাবিজে থাকা সেই ছোট্ট দানাটা বের করে পকেট থেকে দিয়াশলাই জ্বালিয়ে বৃদ্ধার দিকে ছুঁড়ে মারলাম। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা এক নীল আগুনে ভরে গেল। সেই বৃদ্ধা আর সেই পাগল ছেলেটার অবয়ব সেই আগুনের ভেতর ছটফট করতে করতে ধোঁয়ায় মিলিয়ে গেল। বিশাল এক বিস্ফোরণের শব্দে আমরা সবাই ছিটকে বাইরে পড়ে গেলাম। যখন চোখ মেললাম, দেখলাম পুরো জমিদার বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। আর সেই আগুনের শিখার ভেতর আমি স্পষ্ট দেখলাম মাওলানা কেরামত আলী দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপর আগুনের ধোঁয়ার সাথে সাথে আকাশের দিকে মিলিয়ে গেলেন। পরদিন সকালে জমিদার বাড়িটা শুধুই এক স্তূপ ছাই ছাড়া আর কিছুই ছিল না। গ্রামের সেই গুমোট ভাবটা কেটে গেছে। আব্বা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই বেঁচে আছিস, এটাই বড় কথা। আজ অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমি এখন শহরে থাকি, কিন্তু প্রতি রাতে যখন একা থাকি আজও মনে হয় জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আজও আমার হাতের সেই তাবিজটা মাঝরাতে হঠাৎ গরম হয়ে ওঠে। আমি জানি সেই পিশাচরাজ বা সেই অপশক্তি পুরোপুরি শেষ হয়নি। তারা হয়তো অপেক্ষায় আছে কোনো এক অমাবস্যার রাতে, যখন আমি আমার তাবিজটা খুলে রাখব। মাহি ভাই, মাওলানা রহমত আলী বা কেরামত আলী, যে নামেই ডাকি না কেন, তিনি আমার জীবন বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু এক চিরন্তন ভয়ের ছায়া আমার পেছনে ছেড়ে দিয়ে গেছেন। আজও মাঝরাতে কোনো পাগল ছেলের হাসির শব্দ শুনলে
আমার বুকটা কেঁপে ওঠে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। ঘটনাটা শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা ফিরবো অন্য কোনো রাতে, অন্য কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, কারণ অন্ধকার সবসময় একা আসে না।